দেখো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই। তো দেখো তোমাদের জন্য ভূগোলের থার্ড সেমিস্টার নিয়ে এসেছি সাজেশন এমসিকিউ উত্তর। তো চলো রয়েছে পার্ট বি ইউনিট 1 মানে পার্ট 2। ঠিক আছে, এই পার্ট বি দেখো তোমাদের রয়েছে পার্ট বি তে রয়েছে মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে থাকছে দেখো তোমাদের 10 নম্বর থাকবে এখান থেকে। তো রয়েছে দেখো ইউনিট 1 এর মধ্যে জনসংখ্যা, পপুলেশন। পার্ট 1 কিন্তু আগে দিয়েছি, তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। এটি কিন্তু চলছে পার্ট 2। তো পার্ট 2 এর মধ্যে থাকছে দেখো তোমাদের এখান থেকে রয়েছে দেখো রয়েছে টোটাল বিশ্ব জনসংখ্যার বন্টন ও ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির নির্ধারক, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন, এজ সেক্স পিরামিড অর্থাৎ বয়সলিঙ্গ পিরামিড। ঠিক আছে, চলো দেখে নাও যাক তোমাদের প্রথমে রয়েছে দেখো বিশ্ব জনসংখ্যার বন্টন ও ঘনত্ব। এটা প্রথমে এটা শুরু করছি, মানে এই ইউনিটটা, তারপরে রয়েছে এটা, তারপরে বাকিগুলো পরপর আমি তোমাদের সাজেশন উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো 51 থেকে কেন, এর আগে কিন্তু 1 থেকে 149, মানে 1 থেকে 49 পর্যন্ত দিয়েছি, এখন 50 থেকে শুরু। ঠিক আছে, যারা পার্ট 1 দেখোনি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারবে। চলো রয়েছে তোমাদের 50-এ, কোন জলবায়ু অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যায়। দেখো পৃথিবীতে অনেক ধরনের জলবায়ু রয়েছে, নিরক্ষীয় কিংবা ক্রান্তীয় জলবায়ু রয়েছে, মরু জলবায়ু রয়েছে, তুন্দ্র জলবায়ু রয়েছে, তারপরে নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, তৈগা বা তৈগা জলবায়ু রয়েছে, এরকম অসংখ্য জলবায়ু কিন্তু রয়েছে। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে, তার মধ্যে কিন্তু দেখো সব থেকে জনঘনত্ব বেশি দেখা যায় কিন্তু মৌসুমী জলবায়ু যুক্ত অঞ্চলে, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, কাম্পুচিয়া, ফিলিপিন্স, এই সমস্ত দেশগুলোতে কিন্তু মৌসুমী যেহেতু জলবায়ুগত দেশ, তো এই সমস্ত দেশে কিন্তু জনসংখ্যা ঘনত্ব সব থেকে বেশি দেখা যায়। 51 নম্বর কোয়েশ্চেন রয়েছে, জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে সব থেকে প্রভাবশালী ভৌত বা প্রাকৃতিক উপাদান কোনটি। দেখো উত্তর কিন্তু হবে, এটি কিন্তু 2016 সালে দিয়েছে, অবশ্যই ভূপ্রকৃতি ও জলবায়ু, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। আগের কোশ্চেনটি দেখো, মৌসুমী জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ, আর এটি কিন্তু ভূপ্রাকৃতিক এবং জলবায়ু অঞ্চল 2016 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোথায়। দেখো দিল্লি কিন্তু একদিকে রাজ্য এবং অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল। এই দিল্লিতে জনঘনত্ব সব থেকে বেশি দেখা যায় 10,000-এর উপরে। ঠিক আছে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 10,000-এর উপরে দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 53, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি। দেখো সর্বনিম্ন জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু জনসংখ্যার ঘনত্ব, ঠিক আছে, সব থেকে কম। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো ইকুমেন। এই একুমেন বলতে কি বোঝায়। ইকুমেন বলতে বোঝায় মনুষ্য বসবাসকারী অঞ্চল। ঠিক আছে, পৃথিবীতে মনুষ্য বসবাসকারী অঞ্চলকে বলা হয় কি, একুমেন। এরপরে রয়েছে তোমাদের দেখো 52 রয়েছে দেখো নন ইকুইমেন, অর্থাৎ অনইকুমেন। এই অনইকুমেন বা নন ইকুমেন অঞ্চলের একটি উদাহরণ কি, আন্টার্কটিকা কথার মানে কিন্তু এখানে কোনো রকম বসতি নেই, কোনো রকম জনসংখ্যা নেই, কোনো জনবসতি নেই, মানুষজন কিন্তু নেই এই আন্টার্কটিকায়। তার কারণ আন্টার্কটিকা কেবলমাত্র বিজ্ঞানীরা গবেষণার জন্য কিন্তু যায়, মানে দক্ষিণ মেরুতে। এরপরে রয়েছে তোমাদের 56 মানুষ জমির অনুপাত, ম্যান ল্যান্ড রেশিও ধারণাটির প্রবর্তন করেন কি, জিমারম্যান কিন্তু মানুষ জমির অনুপাতের ধারণাটি কিন্তু কি করে, তিনি কিন্তু দিয়েছেন, অর্থাৎ এর প্রবক্তা ম্যান ল্যান্ড রেশিও, মানুষ জমির অনুপাত, 2015 সালে কিন্তু এই কোশ্চেনটি দিয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 57তে রয়েছে কি, আমরা দেখে নিচ্ছি। দেখো কৃষি ভিত্তিক জনঘনত্ব, এগ্রিকালচার ডেন্সিটি নির্ণয়ের সূত্র কি। দেখো এগ্রিকালচার ডেন্সিটি নির্ণয়ের সূত্র কিন্তু হলো, আমি বলে দিচ্ছি, মোট কৃষক জনসংখ্যা, মানে মোট কৃষি কাজে যুক্ত জনসংখ্যা, আর রয়েছে বাই মানে ভাগ মানে এটা থাকবে নিচে। ঠিক আছে, অর্থাৎ মোট কৃষি জমি। বোঝা গেল, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে 58তে রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ মহাদেশ আন্টার্কটিকা বাদে, মানে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ মহাদেশ কোনটি। উত্তর কিন্তু ওশিয়ানিয়া। দেখো রয়েছে ইজ দা কারেক্ট আনসার। অস্ট্রেলিয়া বলে, কিন্তু অস্ট্রেলিয়া প্রকৃতপক্ষে একটি দেশ, ওশিয়ানিয়া হবে। দেখো ওশিয়ানিয়ার সঙ্গে আরো কিছু কিছু দেশ রয়েছে, সেই দেশগুলো নিয়ে হলো ওশিয়ানিয়া মহাদেশ। এই ওশিয়ানিয়া মহাদেশের জনঘনত্ব কিন্তু সব থেকে কম। বলতে পারো তোমরা 3 জন, এখন হয়তোবা 3 জন থেকে একটু বেশি হবে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 3 জন লোক বসবাস করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 59, মিশরকে নীল নদের দান আর কোন নদীর
মিশরকে নীল নদের দান, এই নীল নদ উপত্যকায় জনবসতির ঘনত্ব হওয়ার কারণ কি? দেখো, জনঘনত্ব জনবসতি বা জনঘনত্বের বেশি হওয়ার কারণ কিন্তু জলের সহজলভ্যতার জন্য উর্বর পলি মৃত্তিকায়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। কিন্তু কি করা হয়, চাষবাস করা হয়। একসময় নীল নদের অববাহিকায় কিন্তু প্রচুর বন্যা হতো, ঠিক আছে। সেই নীল নদের জলকে কাজে লাগিয়ে সেখানে বন্যাকে মোকাবিলা করে দেখো প্রচুর পরিমাণে শস্য বা ফসল উৎপন্ন করছে। তাই মিশরকে নীল নদের দান বলা হয়। আর মিশরকে নীল নদের দান বলা হয় এই কথা বলেছে কিন্তু হেরোডোটাস, ঠিক আছে, হেরোডোটাস বলেছে। এরপরে এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন। আর দেখো পরের আমি বলে দিচ্ছি, তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা 2027 সালে যারা পরীক্ষা দেবে ভূগোলের, এই থার্ড সেমিস্টারে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ পিডিএফ যারা নেবে, টোটাল উত্তর পেয়ে যাবে প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত। মানে অধ্যায় ভিত্তিক বাছাই করা তোমাদের এমসিকিউ থাকছে, যারা নেবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। আর আমার এই হোয়াটসঅ্যাপ 7890404016 এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু ডাউনলোড, মানে আমি পাঠাবো, এই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা মোবাইলে ডাউনলোড করে তোমরা কিন্তু জেরক্স করে পড়তে পারবে। একদম নোটসের মতো তোমরা পড়বে, রিল্যাক্সে তোমরা কিন্তু এনো টিএস দেখো নোটসের মতো কিন্তু তোমরা পড়তে পারবে। আর তোমরা যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু 110 টাকা আমাকে পেমেন্ট করলেই তোমরা হোয়াটসঅ্যাপে পেমেন্ট করেছো আমাকে জানিয়ে দেবে। তোমাদের কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু আমি তোমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে জেরক্স করে নিতে পারবে। চলো এরপরে সেকেন্ড রয়েছে দেখো জনসংখ্যা। দেখো জনসংখ্যা বৃদ্ধি নির্ধারক ও জন্মহার এবং মৃত্যুর হার। দেখো প্রথম কোশ্চেন রয়েছে মরণশীল বা মর্টালিটি, মরণশীল পরিমাপের সব থেকে সাধারণ সূচক কোনটি? উত্তর কিন্তু হবে দেখো অপরিশোধিত মৃত্যুর হার, মানে এটা বলা যায় ক্রুইথ ডেথ রেট। ক্রুইথ ডেথ রেট মানে স্থূল মৃত্যুর হার, এটা বলতে পারো স্থূল, দেখো স্থূল মৃত্যুর হার। ওকে, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 61তে রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি বা জনসংখ্যা বিবর্তন মডেল, একই কোশ্চেন। তো এই জনসংখ্যা বিবর্তন মডেল কোন পর্যায়ে জনসংখ্যার বিস্ফোরণ ঘটে? দ্বিতীয় পর্যায়ে, র্যাপিড গ্রোথ বলা হয়। 2018 সালে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে। কোথায় রয়েছে দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। জন্মহার এবং মৃত্যুহার, বিশেষ করে মৃত্যুর হারের তুলনায় জন্মের হার বেশি, তাই জনসংখ্যার বিস্ফোরণ ঘটে কিন্তু দেখো দ্বিতীয় পর্যায়ে। ওকে, দ্বিতীয় পর্যায়ে। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 নম্বর কোশ্চেন, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে চতুর্থ পর্যায়ে কোনটি ঘটে? চতুর্থ পর্যায়ে জন্মহার কিন্তু দেখো আমি বলে দিয়েছি, দেখো জন্মহার ও মৃত্যুর হার দুই কিন্তু কম হয়। চতুর্থ পর্যায়ে বুঝতেই পারছো একদম উন্নত পর্যায়ে, যেখানে জন্মহার যেরকম কম মৃত্যুর হারও কম। ওকে, যেহেতু উন্নত দেশগুলোতে দেখা যায়, উন্নত দেশগুলোতে এটাই বাস্তব। এরপরে রয়েছে দেখো আর দ্বিতীয় পর্যায়ে, দেখো দ্বিতীয় পর্যায়ের মতো মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এই ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে পরিলক্ষিত হয়। এরপরে রয়েছে কোন দেশের জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় নির্ভর করে কিসের উপরে? দেখো দ্বিগুণ হওয়া নির্ভর করে কিন্তু বার্ষিক বৃদ্ধির হারের উপরে। বার্ষিক মানে বছরে কিরকম পরিমাণে জনসংখ্যা বাড়ছে তার উপরে। এরপরে রয়েছে তোমাদের 64, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন দশকটিকে নেগেটিভ গ্রোথ রেট মানে ঋণাত্মক বৃদ্ধির দশক বলা হয়? মানে 2017 সালে দিয়েছে। মানে যেরকম জন্মের তুলনায় মৃত্যুর হার বেশি ছিল। সেই 76-এর দেখো 76-এর মন্বন্তরের সময় তোমরা বলতে পারো 1911 থেকে দেখো রয়েছে 1921 সাল পর্যন্ত, এই সময় এই দশক কিন্তু জন্মহার কিন্তু নেগেটিভ ছিল। এরপরে তোমাদের আছে 65 ভারতের জনসংখ্যার ইতিহাসে গ্রেট ডিভাইড বছর কোনটি? দেখো গ্রেট ডিভাইড বছর কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিকে 2019 সালে দিয়েছিল। এটি কিন্তু হবে দেখো 1921 সালে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের 66
উন্নত দেশগুলিতে নিম্ন জনহারে জন্মহারের প্রধান কারণ কি? দেখ, উন্নত দেশগুলিতে নিম্ন জন্মহারের প্রধান কারণ হলো শিক্ষিত। আমি একটু আগেই বললাম উচ্চ শিক্ষিত এবং নারীরা, যে সমস্ত ফিমেলরা রয়েছে, নারীরা, তারা কিন্তু উচ্চ শিক্ষিত এবং নারীরা কিন্তু অনেক সচেতন। এরপরে রয়েছে ৬৭তে রয়েছে উন্নত দেশের শিশু মৃত্যুর হার। দেখো, বেশি হওয়ার কারণ কি? উন্নয়নশীল দেশ মানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কাম্পুচিয়া, ফিলিপিন্স, তারপরে রয়েছে অন্যান্য দেশগুলো রয়েছে, যেমন আরো প্রতিবেশী থাইল্যান্ড রয়েছে, ঠিক আছে, লাওস রয়েছে, এই বর্নিও রয়েছে। এই সমস্ত দেশগুলোতে কিন্তু দেখো মৃত্যুর হার কিন্তু খুব বেশি। তার কারণ হলো আহ, অপুষ্টি এবং স্বাস্থ্য সেবার অভাব রয়েছে, ঠিক আছে। সে তো বুঝতেই পারছো উন্নয়নশীল দেশগুলো কিরকম হতে পারে। এটা কিন্তু উন্নত বলেনি, উন্নয়নশীল, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রি। আর উন্নত কথার মানে ডেভেলপ কান্ট্রি, আর উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি, যেগুলো উন্নতির দিকে পা বাড়াচ্ছে কিন্তু এখন উন্নতি হতে পারেনি, সেই সমস্ত দেশে অপুষ্টি, স্বাস্থ্য, এগুলোর অভাব রয়েছে। এরপরে হচ্ছে প্রো ন্যাটালিস্ট। এই প্রো ন্যাটালিস্ট বা জন্মহার বৃদ্ধির পক্ষে নীতি গ্রহণ করেছে কোন দেশ? উত্তর কিন্তু হবে জাপান। জাপান কিন্তু এই জন্মহার বৃদ্ধির পক্ষে কিন্তু নীতি গ্রহণ করেছে। ৬৯ রয়েছে কোনো নির্দিষ্ট বছরের ১০০০ জন জীবিত শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে ১ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর সংখ্যাকে কি বলা হয়? দেখো, মৃত্যুর সংখ্যাকে বলা হয় কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ শিশু মৃত্যুর হার। তোমাদের ২০ দা কারেক্ট আনসার। মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর ১, ২, ৩ ও ৫ নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র ১০৫ টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের সিলেবাস অনুসারে মাইগ্রেশন বা অভিবাসন বা পরিব্রাজন, ঠিক আছে। পরিব্রাজন, একটু কথাটি জেনে নাও, পরিব্রাজন, ঠিক আছে। ওকে, প্রথম দেখো রয়েছে ৭০-এ, এক স্থান থেকে মানুষ যখন অন্য স্থানে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজের খোঁজে যখন এক জায়গা থেকে যখন অন্য জায়গায় চলাচল করে বা যাতায়াত করে, তখন তাকে বলা হয়, দেখো, নির্দিষ্ট সময় বলছে পরিযান। দেখো, সাময়িক বা ঋতুভিত্তিক পরিব্রাজন, এটা মাথায় রাখবে যে এখানে বলেছে, কি বলেছে দেখো, এক স্থান থেকে যখন মানুষ একটি নির্দিষ্ট সময় কাজের জন্য বা কাজের খোঁজের জন্য পরিযানকে বলা হয় কিন্তু ঋতুভিত্তিক পরিব্রাজন। এরপরে রয়েছে দেখো তোমাদের 71-এ রয়েছে ইমিগ্রেশন। এই এমিগ্রেশন ঘটলে উৎসের এলাকায় জনসংখ্যার কি পরিবর্তন ঘটে? দেখো, জনসংখ্যা কিন্তু কমে যায়। আগের দিনের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম জনসংখ্যা কিন্তু কমে যায় মানে হ্রাস পায়, অর্থাৎ তোমাদের ২০ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 72 এর স্টেপ মাইগ্রেশন। এই স্টেপ মাইগ্রেশন বা ধাপ অভিবাসন বলতে কি বোঝায়? দেখো, ধাপ অভিবাসন বলতে বোঝায় ছোট গ্রাম থেকে ছোট শহর, আর তারপরে বড় শহর থেকে বড় শহরে কি করে গমন করে, অর্থাৎ প্রথমে গ্রাম থেকে মানুষ শহরে যায়, শহর থেকে বড় শহরে কিন্তু গমন করে। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 73 এর মধ্যে রয়েছে দেখো, প্রাকৃতিক দুর্যোগের যেমন বন্যা, সুনামির কারণে মানুষ বাধ্য হয়ে এক স্থান থেকে যখন অন্য স্থানে গমন করে, তখন তাকে বলা হয় কি বলতো? তখন তাকে বলা হয় বাস্তুচ্যুত বা বাধ্যতামূলক অভিবাসন। তোমরা পুশ ফ্যাক্টর পড়েছো বা কিংবা পুল ফ্যাক্টর পড়েছো, ওখানে কিন্তু পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরে কিন্তু এই দুটি বিষয় কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে, তাহলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। এটির উত্তর কিন্তু হচ্ছে কি তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 70, এই দেখো রয়েছে 74-এ রয়েছে অভিবাসনের পুশ ফ্যাক্টর বিকর্ষণ জনিত উপাদান কোনটি? বিকর্ষণ মানে পুল মানে ধাক্কা দেওয়া, ঠিক আছে, সরি, পুশ মানে কি বলতো? ধাক্কা দেওয়া, মানে বিকর্ষণ জনিত উপাদান কোনটি? অর্থাৎ দেখো, বিকর্ষণ জনিত, আমি আগের দিনে বলেছিলাম, দেখো, রাজনৈতিক কারণে, দেখো, রাজনৈতিক কারণে কিংবা যুদ্ধ লাগলে মানুষ সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ পুশ ফ্যাক্টর বলতে কোনো জায়গায় বিপদ হলে, যেমন বন্যা হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে, যে দাঙ্গা লাগতে পারে, তারপরে রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে, তখন মানুষ সেই বিপজ্জনক স্থান ত্যাগ করে যখন মানুষ অন্য জায়গায় চলে যায়, তখন তাকে বলা হয় পুশ ফ্যাক্টর, বিকর্ষণ জনিত রয়েছে উপাদান। আর পুল, দেখো, পুল ফ্যাক্টর কথা মানে আকর্ষণ, মানে
পুল ফ্যাক্টর আকর্ষণ মানে কি, মানুষ আকর্ষণ জন্য ওই সব জায়গায় ছুটে আসে। এরপরে রয়েছে তোমাদের দেখো 75-এ রয়েছে উন্নত জীবনযাত্রা হ্রাসায় উন্নয়নশীল দেশ থেকে দক্ষ কর্মী বা বিজ্ঞানীদের উন্নত দেশে পাড়ি দেওয়াকে বলা হয় ব্রেন ড্রেন। অর্থাৎ আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্রেন ড্রেন উন্নত দেশে চলে যায়। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফিলিপাইন্স, মানে নরওয়ে, সুইডেন, মানে ব্রিটেন, এই সমস্ত দেশে চলে যায়। আমাদের দেশের উন্নত যে শিক্ষা শিক্ষা মানে শিক্ষার্থীও তোমরা বলতে পারো, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, তারপরে টিচার, ঠিক আছে, অধ্যাপক, এরা কিন্তু বেশি টাকার লোভে অন্য দেশে চলে যায়। ও এদের যখন এরা আমাদের দেশ থেকে অন্য দেশে যাবে, তখন একে বলা হয় ব্রেন ড্রেন। আর আমেরিকা বা অন্যান্য দেশে আমাদের দেশ থেকে যখন চলে যাবে, তখন ওদের কাছে কিন্তু ব্রেন গেইন, ঠিক আছে, গেইন মানে ওরা অর্জন করছে আমাদের দেশের সম্পদকে। এরপরে রয়েছে দেখো রিমিটেন্স। এই রিমিটেন্স বা রেমিটেন্স বলতে কি বোঝায়? দেখো বাইরে থেকে আসা, বাইরে থেকে, দেখো আমি বলে দিচ্ছি, দেখো বাইরে কাজ করতে যাওয়া অভিবাসীরা নিজের দেশে কিন্তু কি করে টাকাগুলো পাঠায়। যেমন প্রচুর পরিমাণে বাংলাদেশে প্রচুর পরিমাণে শ্রমিক যারা বিদেশে গিয়ে প্রচুর পরিমাণে টাকা রিমিটেন্স ওদের দেশে পাঠায়। এর ফলে কিন্তু ওদের দেশ কিন্তু অনেকটা বেঁচে আছে এই যারা বিদেশে কাজে যায় তাদের টাকার উপরে। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 78-এর দৈনিক যাতায়াত বা কাজের উদ্দেশ্যে সকালে শহরে যাওয়া এবং সন্ধ্যায় গ্রামে ফিরে আসাকে বলা হয় দৈনিক পরিব্রাজন, ঠিক আছে, দৈনিক পরিব্রাজন, যাকে তোমরা বলতে পারো কমুটিং বা পেন্ডুলাম মাইগ্রেশন, ঠিক আছে, কমুটিং বা পেন্ডুলাম মাইগ্রেশন, এটাকে তুমি বলতে পারো দৈনিক পরিব্রাজন। দৈনিক মানে প্রত্যেকদিন যাবে আর প্রত্যেকদিন আবার দিনের দিন ফিরে আসবে। এরপরে হচ্ছে ভারতের ক্ষেত্রে পুরুষদের অভ্যন্তরীণ পরিব্রাজনের প্রধান কারণ কোনটি? উত্তর কিন্তু হবে কাজ এবং কর্মসংস্থান ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 80-তে রয়েছে স্থানান্তর পূর্বাভাস মডেল, মাইগ্রেশন ট্রানজিশন মডেল কার দ্বারা গঠিত? এটি উত্তর কিন্তু হবে, দেখো তোমাদের উত্তর কিন্তু হবে উইলবার জেলেনস্কি, ঠিক আছে। তো এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো পরে রয়েছে এই সেক্স পিরামিডের মধ্যে রয়েছে দেখো তোমাদের একটি দেশের বায়ু বৃদ্ধ জনসংখ্যা, এজিং পপুলেশন, 60+ বৃদ্ধি পেলে তাদের কিসের উপরে চাপ পড়ে? অবশ্যই দেখো চাপ পড়ে কিন্তু স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা ও পেনশনের উপরে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 81, ক্ষয়িষ্ণু বা হ্রাসমান জনসংখ্যার বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কেমন হয়? উত্তর কিন্তু হবে দেখো চওড়া হয়। এটা চওড়া হয় এবং কি বলেছে, চওড়া শীর্ষদেশ এবং সরু ভূমিভাগ, এরকম হবে, মনে করো এরকম হবে, ঠিক আছে। তো এটি কিন্তু উন্নত দেশে কিন্তু দেখা সম্ভব এই ধরনের ন্যাসপাতি বা বলতে পারো ঘণ্টাকৃতি বা ন্যাসপাতির মতো কিন্তু হয়। 82, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত ছিল? দেখো 121 কোটি, দেখো 121 কোটি 8 হাজার, ঠিক আছে। অর্থাৎ বলতে পারো তোমরা আহ 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 83, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? 2015 সালে দিয়েছিল সিকিমে কিন্তু জনসংখ্যা তখন ছিল 6 লক্ষ বা 7 লক্ষ ছিল সিকিমের জনসংখ্যা। এরপরে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, কম কিন্তু একটু আগে বললাম সিকিম। এরপরে রয়েছে বয়সলিঙ্গ পিরামিড অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ কিরকম দেখায়? দেখো বয়সলিঙ্গ পিরামিডে দেখায় জনসংখ্যা বা শতকরা হার, পুরুষ ও নারী আলাদা। দেখো এইচ লিঙ্গ পিরামিডের ক্ষেত্রে দেখো অনেকটা তুমি বলতে পারো সেক্স পিরামিডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, দেখো এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে অনেকটা। তো এইদিকে ধরো নারী রয়েছে, ডান দিকে নারী, বাম দিকে পুরুষ, ঠিক আছে। তো এগুলো কি বলতো, এগুলো জনসংখ্যার শতকরা হার নারী পুরুষ কিন্তু আলাদা করা যায়। এরপরে এই সেক্স পিরামিড কিন্তু এটা। এরপরে রয়েছে তোমাদের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও বের করার
বের করার ভারতীয় সূত্র কোনটি? এটা কিন্তু ভারতের ক্ষেত্রে সূত্র রয়েছে তোমাদের, দেখো নারী মোট নারী, উপরে হবে মোট নারী, নিচে হবে মোট মোট পুরুষ, ঠিক আছে, মোট পুরুষ ইন্টু রয়েছে 1000, ঠিক আছে, 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 87তে 2011 সালে ভারতের শিশু লিঙ্গ অনুপাত, চাইল্ড সেক্স রেশিও 0 থেকে 6 বছরের কত ছিল? দেখো উত্তর কিন্তু হবে 919 জন, ঠিক আছে, 20 দা কারেক্ট আনসার, 1919 জন। এরপরে রয়েছে তোমাদের 88তে কোন বয়স শ্রেণীকে যুব শক্তি বা অর্থনীতির মূল ভিত্তি বলা যায়? উত্তর কিন্তু হবে 15 থেকে 69 বছর, ঠিক আছে, এই সময় কিন্তু অর্থনীতির মূল ভিত্তি বলা যায়। এরপরে 89তে রয়েছে জনসংখ্যা তাত্ত্বিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভাইডেড বলতে কি বোঝায়? দেখো বলতে কিন্তু অর্থনৈতিকভাবে সক্রিয় এবং কর্মক্ষম জনসংখ্যাকে বোঝায়। বোঝানোর জনসংখ্যার অনুপাত বৃদ্ধি, অর্থাৎ 15 থেকে 59 বছর পর্যন্ত কিন্তু মানুষ ভালোভাবে কাজ করতে পারে, কাজে সক্ষম, এই সময় দেশের ইনকাম ভালো হয়। এর বেশি বয়স হলে কিংবা 15-র কম হলে কিন্তু তারা কিন্তু নির্ভরশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, পরে রয়েছে জনসংখ্যার ভূগোল কিংবা ও পরিধি। দেখো 90 নম্বরের প্রশ্নে রয়েছে 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? দেখো ভারতের সাক্ষরতার হার কিন্তু রয়েছে, উত্তর কিন্তু এটি ভুল রয়েছে, দেখো 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের নারী সাক্ষরতা, হ্যাঁ নারী সাক্ষরতার হার ঠিক আছে, রয়েছে 65.46 রয়েছে। আর ওভারঅল ভারতের কিন্তু ওভারঅল বলতে পারো টোটাল নারী প্লাস পুরুষ এই মিলে কিন্তু ভারতের জনসংখ্যার সাক্ষরতা হার কিন্তু রয়েছে বর্তমানে 2011 সাল অনুসারে কিন্তু 74.04, আর অনলি শুধুমাত্র নারী বলে কিন্তু 65.46। এরপরে রয়েছে 91, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষের সাক্ষরতার হার কত? দেখো 82.14%। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি 92, 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল? 77, দেখো 77.08, ঠিক আছে, 77.08, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 93তে ভারত সরকারের প্রথম জাতীয় জনসংখ্যা নীতি ন্যাশনাল পপুলেশন পলিসি কত সালে ঘোষিত হয়? দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে 1976 সালে, ন্যাশনাল পপুলেশন পলিসি 1976 সালে। এটি কিন্তু দেখো নোট করে তোমরা নেবে, 2000 সালে কিন্তু এই নীতি চালু হয়, ঠিক আছে, নতুন নীতি কিন্তু চালু হয় 2000 সালে, তার আগে হয়েছিল 1976 সালে। এরপরে 94-এ দেখো 2011 সালের সেন্সাস অনুসারে পশ্চিমবঙ্গে ভারতের কততম জনবহুল রাজ্য? উত্তর কিন্তু হবে চতুর্থ। এখানে যা হচ্ছে কিন্তু 2011 সালের অনুসারে, তোমরা পরের কথা 2021 সালের কথা চিন্তা করবে না, তার কারণে এই সময় কিন্তু এখনো জনগণনা হয়নি করোনার জন্য কিন্তু জনগণনা হয়নি। দেখ উত্তর কিন্তু হবে ডি ইজ দা কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 95 এ রয়েছে ভারতের কোন রাজ্যে 2011 সালের সেন্সাস অনুসারে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়? নাগাল্যান্ডে দেখো ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়। এখানে রয়েছে দেখো 0.58, কোন জায়গায় আমি ইংলিশ বইতে পেয়েছিলাম রয়েছে 0.28% রয়েছে, কোন জায়গায় পেয়েছি, আবার ম্যাক্সিমাম জায়গায় এটাই রয়েছে, আবার কোন জায়গায় এটাও রয়েছে। তো নাগাল্যান্ডে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার নেগেটিভ, অর্থাৎ যা জন্মাবে তার থেকে মারা যাবে বেশি, ঠিক আছে, তার থেকে মৃত্যু হবে কি হবে বলতো বেশি। এরপরে রয়েছে দেখো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের সেন্সাস অনুসারে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? পডুচেরি বা পন্ডিচেরি, ঠিক আছে, পদুচেরি বা পন্ডিচেরি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 97-তে রয়েছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সেন্সাস অনুসারে লিঙ্গ অনুপাত সব থেকে কম? দেখো লিঙ্গ অনুপাত সব থেকে কম কিন্তু দমন-দিউ, এই দমন-দিউতে কিন্তু লিঙ্গ অনুপাত সব থেকে কম, বুঝতেই পারছো, ভারতবর্ষের মধ্যে রাজ্য বলো কেন্দ্রশাসিত অঞ্চল বলো, দমন-দিউতে মানে লিঙ্গ অনুপাত কম, অর্থাৎ 1000 জন পুরুষে, আর নারীর সংখ্যা মাত্র 618 জন, তার মানে বুঝতেই পারছো কত পরিমাণে নারীর পরিমাণ কম, ঠিক আছে, এত পরিমাণ কম। 1000 জন পুরুষে 1000 জন ধরুন যদি পুরুষ হয় তার মধ্যে 618 জন হবে নারী, আর 1000 জন হবে পুরুষ, তাহলে নারীর সংখ্যা কতটা বুঝতেই পারছো কম।
দমনদিউতে। এরপরে রয়েছে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পরিমাপের ক্ষেত্রে জনসংখ্যা আর কোন তথ্যটি নেওয়া হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো জন্মকালীন প্রত্যাশিত আয়ুষ্কাল, লাইফ এক্সপেন্ডেন্সি। অর্থাৎ মানব উন্নয়ন সূচকে মানুষ মানে পরিমাপের ক্ষেত্রে জনসংখ্যার কোন তথ্যটি নেওয়া হয়েছে? দেখো মানুষ কতদিন বাঁচবে, ঠিক আছে, তার আয়ুষ্কাল, ঠিক আছে, বলা যায়। ওকে, তবে পৃথিবীতে সব থেকে বেশি সময়, বেশি দিন মানে বেশি বছর বাঁচে কিন্তু জাপানিরা, ঠিক আছে। আমাদের গড় আয়ু হয়তো 62 কিংবা 69 বছর আমাদের ভারতবর্ষে। এরপরে রয়েছে আর জাপানিদের কিন্তু 80+। এরপরে 99 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম আদমশুমারি বা সেন্সাস কখন থেকে শুরু হয়? দেখো উত্তর কিন্তু হবে 1972 সালে কিন্তু শুরু হয়। 1972 সালে শুরু হয়। তবে একটা কথা বলছি, 10 বছর পর পর লিখে দিচ্ছি, দেখো পূর্ণাঙ্গ 10 বছর পর পর কিন্তু জনসংখ্যার গণনা করা হয়। 1881 সালে, 1881 সালে, 1881 সালের কিন্তু আগে হয়েছিল 1872 সালে। কিন্তু কিন্তু 10 বছর পর পর কিন্তু শুরু হয় 1881 সাল থেকে। 1891, তারপরে বলতে পারো 2000, মানে সরি 1901, এরকম করে 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 কিন্তু জনসংখ্যা গণনা করা হয়। অর্থাৎ 10 বছর পর পর কিন্তু জনসংখ্যার গণনা করা হয়। তো যারা পিডিএফ নেবে, অবশ্যই আমি প্রথমেই বললাম তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। 110 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে। এই পিডিএফ এ থাকছে টোটাল তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিত্তিক এমসিকিউ, পরপর চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, কোনো চ্যাপ্টার বাদ নেই, প্রত্যেকটি চ্যাপ্টার এমসিকিউ এবং উত্তর। আর এই পিডিএফ থেকে তোমরা কিন্তু জেরক্সের দোকানে যাবে, জেরক্সের দোকানে গিয়ে তোমরা জেরক্স করে নোটসের মতো পড়তে পারবে, নো টেনশনে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই 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 110 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর এর মধ্যে টোটাল থাকছে তোমাদের কিন্তু, আর হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু জানতে পারো, ঠিক আছে। আর পেমেন্ট কিন্তু এই নাম্বারে 9062386679, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে 110 টাকা, ঠিক আছে। বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন, মানে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা।